দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কৌশলগত বোমাবর্ষণ সংঘাতকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত করে, যেখানে কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সম্পূর্ণ শহরসমূহ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যুদ্ধের সূচনা থেকেই জার্মান লুফটওয়াফে এই কৌশলটি ব্যবহার করে তাদের আক্রমণগুলোকে সমর্থন জানায়, যেমনটি দেখা যায় পোল্যান্ড আক্রমণের সময় 1939 সালে এবং যুক্তরাজ্যের উপর ব্লিট চলাকালে 1940 এবং 1941 সালে। তবে সংঘাতটি যতই এগোতে থাকে, মিত্রপক্ষরা জার্মানির উপর এক নজিরবিহীন আকারের একটি বিমান অভিযান চালিয়ে প্রতিক্রিয়া জানায়। 1943 সাল থেকে মিত্রপক্ষের বোমাবর্ষণ ক্রমেই তীব্র হতে থাকে, যা কেবলমাত্র কারখানা এবং রেলপথ নয়, বরং শত্রুর মনোবল দুর্বল করার কৌশলের অংশ হিসেবে বেসামরিক জনসাধারণকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। হামবুর্গে গোমরাহ অভিযান শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে, আর 1945 সালে ড্রেসডেনের উপর হামলাটি এই সংঘাতের অন্যতম বিধ্বংসী অধ্যায়ে পরিণত হয়। বার্লিন, নুরেমবার্গ এবং মিউনিখও এমন আক্রমণের লক্ষ্যবস্তু হয় যা যুদ্ধের গতিপথকে পরিবর্তন করে দেয়। কিভাবে এই বোমাবর্ষণগুলো পরিচালিত হয়েছিল এবং তারা কি রেখে গেছে নিজেদের পেছনে? হামবুর্গে নরক গোমরাহ অভিযান। আক্রমণটি শুরু হয়েছিল 24 থেকে 25 জুলাই 1943 সালের রাতের বেলায়, যখন 751টি ব্রিটিশ বিমান হামবুর্গের উপর একটি আক্রমণ চালায়। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সান নিকোলাস গির্জাটিকে প্রধান লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তবে বিপুল সংখ্যক বিস্ফোরক দূরবর্তী এলাকায় আঘাত হানে, ধ্বংসের এলাকা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শহরের কেন্দ্র থেকে শুরু করে হোহেলুফট, আইমসবিটেল এবং আল্টোনার আশেপাশের এলাকাগুলোতেও। উত্তর-পশ্চিমের কিছু প্রান্তিক এলাকাও আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। আকাশ প্রতিরক্ষা বিষয়ক কর্তৃপক্ষ মৃতের সংখ্যা আনুমানিক 20,000 বলে অনুমান করে 25 জুলাই বিকেলে 40টি মার্কিন বোমারু বিমান বন্দরের স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায় এবং একাধিক জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। কাছাকাছি অবস্থিত খনিজ তেল শোধনকারী কারখানাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়। পরদিন মধ্যাহ্নে 71টি ইউএসএএফ বিমান আবার বন্দরের উপর হামলা চালায়, এবার তারা নিউহফ বিদ্যুৎ কেন্দ্রকে আঘাত করে। এই দুটি দিনের আক্রমণে আনুমানিক 150 জন বেসামরিক নাগরিক নিহত হন। গোমরাহ অভিযানের চতুর্থ ধাক্কাটি ঘটে 26 জুলাই রাত থেকে 27 জুলাই ভোররাতের মধ্যে। এটি ছিল একটি উত্তক্তকারী আক্রমণ, যেখানে 6টি ব্রিটিশ মস্কিটো বিমান অংশগ্রহণ করে, যদিও ক্ষয়ক্ষতি ছিল সীমিত। আরএফের দ্বিতীয় বৃহৎ রাতের আক্রমণটি সংঘটিত হয় 27 জুলাই 1943 সালে, যখন 739টি বিমান শহরের পূর্বাঞ্চলের বসতিপূর্ণ এলাকাগুলোর উপর বিধ্বংসী বোমাবর্ষণ চালায়। বিস্ফোরণে সৃষ্ট আগুন, পাশাপাশি অস্বাভাবিক আবহাওয়াগত অবস্থান, একটি অগ্নিঝড়ের সূচনা করে। ভূপৃষ্ঠে ঝড়ো হাওয়া আগুনকে আরও তীব্র করে তোলে। রথেনবুর্গসট, হ্যামারব্রুক এবং বর্গফেল্ড প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আগুন হ্যাম, আইলবেক, হোহেনফেল্ডে, বার্মবেক এবং ভান্ডসবেক এলাকাতেও ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনে। এই হামলায় আনুমানিক 30,000 বেসামরিক লোক প্রাণ হারায়। তৃতীয় বৃহৎ আক্রমণটি হয় 29 থেকে 30 জুলাই রাতের বেলায়। মোট 726টি ব্রিটিশ বোমারু বিমান বার্মবেক, উলেনহর্স্ট এবং উইন্টারহুডে এলাকায় হামলা চালায়। অগ্নিসংযোগ সত্ত্বেও 27 জুলাইয়ের মতো অগ্নিঝড় সৃষ্টি হয়নি। যদিও বার্মবেকের জনঘনত্ব ও ভবনের গঠন হ্যামারব্রুকের মতো ছিল, তবু পরিস্থিতি ভিন্ন ছিল। মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত নয়, তবে কিছু সূত্র 1000 জনের কাছাকাছি বলে ধারণা দেয়। 2 আগস্ট থেকে 3 আগস্ট রাতের আক্রমণটি ছিল গোমরাহ অভিযানের সপ্তম ও শেষ ধাপ। এই অভিযানে আরএফ 47টি বিমান মোতায়েন করে। হামবুর্গে এই হামলা হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের মধ্য দিয়ে, যা হামলার নির্ভুলতায় প্রভাব ফেলে। ফলে ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়ে এবং আগের মতো সুনির্দিষ্ট ছিল না। একাধিক অগ্নিসংযোগ ঘটে, যার মধ্যে একটি শহরের অপেরা হাউসকে গ্রাস করে, কিন্তু আগুন পূর্ববর্তী হামলাগুলোর মতো ব্যাপকভাবে ছড়ায়নি। এই বোমাবর্ষণগুলোতে একযোগে বিস্ফোরক ও দাহ্য বস্তুর ব্যবহার করা হয়। প্রথম বিস্ফোরণে ভবনের ছাদ ও উপরের অংশ ধ্বংস হয়ে যেত, যাতে পরবর্তী ফসফরাস বোমাগুলো সরাসরি ঘরের ভিতর ও সিডিতে প্রবেশ করতে পারে। এই কাঠামোগুলো মূলত কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত নিচের তলায় ছড়িয়ে পড়ত, ফলে ভবনগুলো সম্পূর্ণভাবে জ্বলে উঠে ভিত্তি পর্যন্ত পুড়ে যেত। প্রত্যেকটি বিমান আক্রমণ শহরের একটি নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করে পরিচালিত হতো। ভিজুয়াল নির্দেশনার জন্য ব্রিটিশ পাইলটরা সেন্ট নিকোলাই গির্জার টাওয়ার ব্যবহার করত, যার উচ্চতা ছিল 147.3 মিটার।
বর্তমানে এই গির্জার ধ্বংসাবশেষ গোমরাহ অভিযানে সৃষ্ট ধ্বংসজ্ঞের স্মারক হিসেবে টিকে আছে। বেসামরিক জনগণকে সুরক্ষা দিতে নির্মিত ভূগর্ভস্থ আশ্রয়স্থলগুলো যুদ্ধের শেষ পর্যায়ে ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়ে। যুদ্ধ যতই এগোতে থাকে, ব্যবহৃত বিস্ফোরকের আকার ও শক্তি বেড়ে যায়, ফলে এই রক্ষাকবচগুলো আঘাত সহ্য করতে ব্যর্থ হয়। তদ্ব্যতীত বিপুল সংখ্যক অগ্নিকাণ্ড বাংকারগুলোর অভ্যন্তরে মারাত্মক অক্সিজেন সংকট সৃষ্টি করে, যার ফলে ভিতরে আটকে পড়া বহু মানুষ শ্বাসরোধে প্রাণ হারায়। গোমরাহ অভিযানের নির্দিষ্ট সংখ্যক প্রাণহানির হিসাব এখনও অনিশ্চিত। 1943 সালের 30 নভেম্বর পর্যন্ত মোট 31,647টি মৃতদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে 15,082টি শনাক্ত করা সম্ভব হয়। আকাশ প্রতিরক্ষার দায়িত্বে থাকা কমান্ডাররা তখন অনুমান করেন যে মৃতের মোট সংখ্যা 35,000 ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক গবেষণাগুলো মৃতের সংখ্যা 34,000-এর কাছাকাছি এবং আহতের সংখ্যা আনুমানিক 1,50,000 বলে উল্লেখ করে। আশ্রয়কেন্দ্রগুলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না। এই কারণে যেখানে এখনও সম্ভব ছিল, যেমন বার্মবেক অঞ্চলে, সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যারা যুদ্ধ সামগ্রী উৎপাদনে অংশ নিতেন না, তাদের সবাইকে শহর ছেড়ে যেতে বাধ্য করা হয়। অধিকাংশ শিশুকে কিন্ডারল্যান্ড ভার্সকেকাং কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকায় সরিয়ে নেওয়া হয়, যাতে তারা বিপদ থেকে দূরে থাকতে পারে। হামলার পর আনুমানিক 9 লক্ষ হামবুর্গবাসীকে শহর থেকে পালাতে হয় এবং তাদের বাভারিয়া, বর্তমান পোল্যান্ড এবং পূর্ব জার্মানির বিভিন্ন অঞ্চলে পুনর্বাসন করা হয়। আগুনে পুড়ে যাওয়া ড্রেসডেন। 1944 সালের বসন্ত থেকে ড্রেসডেনে বিমান হামলার সতর্কতার পরিমাণ বাড়তে থাকে। প্রথম হামলাটি ঘটে 24 আগস্ট তারিখে, যখন বোমারু বিমানগুলো ফ্রেইটাল বিরকিক্ট এলাকায় রেনানিয়াউসাক শোধনাগার এবং ড্রেসডেন গিটার্সে এলাকায় অবস্থিত শিল্প কারখানার উপর হামলা চালায়। একটি বিস্ফোরণ ড্রেসডেন কুশুটস পাড়ায় আঘাত হানে। স্যাক্সিসে সাইটুং পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই হামলায় 241 জন নিহত হয়। 1944 সালের 7 অক্টোবর 30টি মার্কিন বিমান আনুমানিক 80 টন বিস্ফোরক ফ্রিডরিশস্টাড রেল স্টেশন এবং লেহমান অস্ত্র কারখানার উপর ফেলেছিল। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল ব্রুকস, বর্তমানে মোস্ট, চেক প্রজাতন্ত্র এ অবস্থিত একটি কয়লা তরলীকরণ কেন্দ্র, কিন্তু তা অর্জন করতে না পেরে তারা আক্রমণের পথ পরিবর্তন করে। কিছু বোমা অল্টস্টাডের পশ্চিমে সেভরস্টাড এলাকায় আঘাত করে, যার ফলে 312 জন নিহত হয়। 1945 সালের 16 জানুয়ারিতে একটি নতুন হামলার নথিভুক্তি ঘটে। এই সময় 123টি মার্কিন বোমারু বিমান সারাদিন ধরে 279.8 টন বিস্ফোরক এবং 41.6 টন দাহ্য বোমা ফ্রিডরিশস্টাড স্টেশনের উপর নিক্ষেপ করে। তদুপরি বিস্ফোরণগুলো ড্রেসডেন লেডবাউ এবং লাইটেভিটজ এলাকার ক্ষতি করে। এই হামলার ফলে 334 জন বাসিন্দা নিহত হন। বিমান হামলাগুলো শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে তোলে। ড্রেসডেন ক্লোটসে ঘাঁটিতে তখন কেবলমাত্র 30টি বিমান কার্যকর অবস্থায় ছিল। দিনের এবং রাতের উভয় ধরনের যোদ্ধা বিমানের মধ্যেই জ্বালানির ঘাটতি ছিল। এই সত্ত্বেও ওই একই মাসে আকাশ প্রতিরক্ষার ব্যাটারিগুলো পূর্ব ফ্রন্টে পাঠানো হয়। খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র প্রথম হামলার নেতৃত্ব ব্রিটিশ আরএফকে দিয়ে দেয়। 3 ঘণ্টা ব্যবধানে 2টি ধাপে একটি অভিযান পরিকল্পনা করা হয়, যাতে দ্বিতীয় দফার আঘাত প্রথম ধাপে সৃষ্ট অগ্নিকাণ্ড নেভাতে আসা উদ্ধারকর্মীদের উপর পড়ে। একই সঙ্গে ম্যাগডেবুর্গ, নুরেমবার্গ, বন, বোহলেন এবং মিসবুর্গের মতো অন্যান্য শহরেও হামলার পরিকল্পনা করা হয়, যাতে জার্মান বাহিনী বিভ্রান্ত হয়। 13 ফেব্রুয়ারি 1945 সালের 17:20 অ্যাব্রো ল্যাঙ্কাস্টার বিমানের একটি স্কোয়াড্রন যুক্তরাজ্য থেকে ড্রেসডেনের দিকে রওনা হয়, যা 1001 কিলোমিটার অতিক্রম করে। তাদের মিশন ছিল ম্যাগনেসিয়ামের ফ্লেয়ার, যেগুলো প্যারাশুটে করে ফেলা হতো, দিয়ে শহরটি আলোকিত করা। জার্মানরা যেগুলোকে ক্রিসমাস ট্রি বলত। এই বিমানগুলোকে বলা হতো পাথফাইন্ডার, যারা পরবর্তী বোমারুদের জন্য এলাকাটি চিহ্নিত করত। এরপর ডি হ্যাভিল্যান্ড মস্কিটো বিমানের একটি দল উড্ডয়ন করে কৌশলগত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে 1000 পাউন্ড ওজনের চিহ্নিতকারী বোমার মাধ্যমে। এই ডিভাইসগুলো তীব্র লাল আলো তৈরি করত, যা বোমারুদের জন্য নির্দেশনা হিসেবে কাজ করত। প্রভাব ক্ষেত্র নির্ধারণ করা হয়েছিল হেইঞ্জস্টার স্টেডিয়ামের এলাকায়, যা শহরের কেন্দ্রের উত্তর-পশ্চিমে অবস্থিত। অবশেষে মূল আক্রমণ শুরু হয়, যার নাম ছিল প্লেট র্যাক। এতে 224টি ল্যাঙ্কাস্টার বিমান ছিল, যারা 50 টন বিস্ফোরক এবং 375 টন দাহ্য উপকরণ বহন করছিল। মোট তারা 2 লক্ষ দাহ্য ডিভাইস এবং 50 থেকে 4000 পাউন্ড পর্যন্ত ওজনের বোমা বহন করছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল 2 টন ওজনের ব্লকবাস্টার বোমা, যেগুলো একটি সম্পূর্ণ ব্লক ধ্বংস করে দিতে পারত।
বিমানগুলো ফ্রান্সের আকাশসীমায় প্রবেশ করে সোম নদী অতিক্রম করে এবং পরবর্তীতে জার্মানির উত্তর দিক দিয়ে কোলনের এলাকায় প্রবেশ করে। রাত 10:00 বোহলেনের দিকে যাত্রারত ইউনিটটি মূল কনভয় থেকে আলাদা হয়ে যায়। সে সময় 10টি ল্যাঙ্কাস্টার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এগুলো আর চলতে পারেনি, ফলে 244টি বিমান ড্রেসডেনের দিকে রওনা হয়, যেটিকে বলা হতো এলবার ফ্লোরেন্স। মঙ্গলবারের কার্নিভাল রাতে 13 ফেব্রুয়ারি 1945 সালে রাত 9:51 ড্রেসডেন আবার একটি বিমান হামলার সতর্কতা শুনে ওঠে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল 175তম সাইরেন। রাতটি ছিল পরিষ্কার, মেঘমুক্ত। নাগরিকরা দ্রুত আশ্রয় খুঁজতে ছোটে, কেউ কেউ বাসার বেজমেন্টে, আবার কেউ তখনও অবশিষ্ট থাকা কিছু বাংকারে আশ্রয় নেয়। রাত 10:03 নাগাদ ব্রিটিশ পাথফাইন্ডার বোমারু বিমানগুলো তাদের ফ্লেয়ার দিয়ে শহরের কেন্দ্রকে আলোকিত করে তোলে। 2 মিনিট পর 9টি মস্কিটো বিমান রেড সিগন্যাল দিয়ে স্টেডিয়ামের উপর লক্ষ্য চিহ্নিত করে। রাত 10:14 প্রথম বোমাগুলো শহরে আঘাত হানে। মাত্র 8 মিনিটের মধ্যে ল্যাঙ্কাস্টারগুলো দক্ষিণ-পশ্চিম দিকে নির্দিষ্ট স্থান বরাবর তাদের অস্ত্র ফেলে দেয়, একটি 35 ডিগ্রির পাখা আকৃতির এলাকা জুড়ে, এলবা নদীর বাঁক থেকে শুরু করে ওস্ট্রাগেহেগের শিল্প এলাকা এবং কেন্দ্রীয় রেল স্টেশন পর্যন্ত, যা শহরের দক্ষিণে 2 কিলোমিটার ও অর্ধেক দূরত্বে অবস্থিত। শক্তিশালী ব্লকবাস্টার বোমাগুলো ছাদ ভেঙে দেয় এবং দরজা জানালার কাচ চূর্ণ করে, ফলে দাহ্য বোমাগুলোর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 20 মিনিটেরও কম সময়ে ঐতিহাসিক শহর কেন্দ্রের 3/4 আগুনে পুড়ে যায়। রাতের এই আক্রমণের উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস নয়, বরং সমগ্র শহরের কেন্দ্রীয় অংশ ধ্বংস করে দেওয়া, একটি কার্পেট বোম্বিংয়ের মাধ্যমে। রাত 1:05 সাইরেন আবার বাজে। বিদ্যুৎ না থাকায় ম্যানুয়াল অ্যালার্ম ব্যবহার করা হয়। রাত 1:23 দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু হয়, যেখানে 1, 3, 6 এবং 8 নম্বর স্কোয়াড্রনের 529টি ব্রিটিশ বোমারু বিমান অংশগ্রহণ করে। প্রায় 1 কিলোমিটার দূর থেকেও আগুন দেখা যাচ্ছিল এবং আকাশ থেকে আলো 8 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান ছিল। ধোঁয়া 4006 মিটার উচ্চতায় পৌঁছেছিল। রাত 1:23 থেকে 1:54 পর্যন্ত হামলাকারীরা 6,50,000 দাহ্য বোমা ফেলে, প্রায় 1005 টন, যা লেটবাউ থেকে ব্লাসেভিচ এবং নিউস্টাড থেকে জশার্ট-নিটেজ পর্যন্ত এলাকাকে ধ্বংস করে দেয়। প্রথম ধাপের অভিযানে সৃষ্টি হওয়া বিশাল অগ্নিকাণ্ড দ্বিতীয় ধাপের জন্য চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, যেখানে বোমাগুলো এলবা নদীর নিকটবর্তী মাঠ এবং গ্রোসার গার্টেন এলাকায় আঘাত করে, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। এই আক্রমণের মাঝেই ফেডেনহাওয়ার ক্লিনিক ও ডিয়েখানেসেনক্র্যাঙ্কেনহাস হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বোমাবর্ষণ আগুন নেভানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই আগুন একটি বিধ্বংসী অগ্নিজিডে পরিণত হয়, যা রাস্তা এবং সম্পূর্ণ ভবন ধ্বংস করে দেয়। চরম উত্তাপে কাচ ও ধাতু গলে যায়। আগুনের তীব্র জ্বলনে সৃষ্ট বাতাস তার পথে যা পায় তা টেনে নিয়ে যায়। মানুষ ও বস্তু, যা আগুনে পুড়ে যায়, তাপীয় শকে আক্রান্ত হয় বা অক্সিজেনের অভাবে শ্বাসরোধে মারা যায়। 1944 সালের প্রথম বোমাবর্ষণের পর আকাশ প্রতিরক্ষা সংস্থা বেজমেন্ট ও আশ্রয়স্থলগুলো পরস্পর সংযুক্ত করে, যার ফলে কিছু লোক অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় পালাতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, কিছু লোক এই ভূগর্ভস্থ গোলকধাঁধা অতিক্রম করে এলবা নদীর তীরে পৌঁছাতে সক্ষম হয়। তবে অনেকেই আগুনে উৎপন্ন বিষাক্ত গ্যাসে ভরে ওঠা স্থানে আটকে পড়ে শ্বাসরোধে প্রাণ হারায়। রাতের হামলার পর 14 ফেব্রুয়ারি 1945 সালের 12:17 থেকে 12:31 পর্যন্ত একটি দিনের বোমাবর্ষণ চালানো হয়। এই আক্রমণ পরিচালনা করে 316টি B-17 ফ্লাইং ফোর্ট্রেস, যারা যুক্তরাষ্ট্রের 8ম বোমারু কমান্ডের প্রথম ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল এবং যাদের সঙ্গে শত শত যোদ্ধা বিমান এসকর্ট হিসেবে ছিল। বিপরীত আবহাওয়াগত পরিস্থিতিতে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে H-2X রাডার ব্যবহার করা হয়। শহরটি আনুমানিক 474.5 টন বিস্ফোরক এবং 296.5 টন দাহ্য বোমা গ্রহণ করে, যা মোট 771 টন গোলাবারুদের সমান। কিছু বিমান সঠিকভাবে আক্রমণের স্থান শনাক্ত করতে না পেরে তাদের বোমা ব্রুকস, পিলসেন এবং প্রাগে ফেলে, যেখানে 153 টন বিস্ফোরক ব্যবহার হয়। মূল উদ্দেশ্য ছিল অস্ত্রশিল্প, ফ্রিডরিশস্টাড স্টেশন এবং তার মেরামত কর্মশালাগুলো ধ্বংস করা। তবে তখনও অসম্পূর্ণ রাডার প্রযুক্তির কারণে বোমাগুলো নির্ধারিত লক্ষ্যচ্যুত হয়ে পার্শ্ববর্তী এলাকায় পড়ে। 35 কিলোমিটার দূরে নিউস্টাড ইন স্যাক্সেন শহরে রাতের বোমাবর্ষণের পর আগুনের ছাই বৃষ্টির মতো ঝরে পড়ে। 15 ফেব্রুয়ারি সকাল 10:15 আগুনে ধ্বংসপ্রাপ্ত ফ্রাউয়েনকির্শ গির্জা ধসে পড়ে। পরে সকাল 11:51 থেকে 12:10 মধ্যে 211টি B-17 বিমান আবার হামলা চালায়,
মাইসেন থেকে পিরোনা পর্যন্ত বিস্তৃত এলাকায় 460 টন বিস্ফোরক বর্ষণ করে। সব প্রচেষ্টা সত্ত্বেও ফ্রিডরিশস্টাড স্টেশন ধ্বংস করা সম্ভব হয়নি। 2 মার্চ তারিখে যুক্তরাষ্ট্রের 455টি বি-17 বিমান হাইড্রিয়ারভার্ক শোয়ার্টশাহাইডে তরলীকরণ প্ল্যান্টের দিকে রওনা হয়, কিন্তু তারা তাদের পথ পরিবর্তন করে ড্রেসডেনে হামলা চালা রেলপথ অচল করার লক্ষ্যে। সকাল 10:27 থেকে তারা 40.3 টন বিস্ফোরক এবং 41.5 টন দাহ্য বোমা ফ্রিডরিশস্টাড, নিউস্টাড এবং পার্শ্ববর্তী ভবনগুলোর উপর নিক্ষেপ করে। ফেব্রুয়ারি মাসের আক্রমণের পর স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন ভার্নার ফন গিলসা, যিনি ফ্রিডরিশ ভিলহেলম লিগম্যানকে প্রতিস্থাপন করেন। তার সদর দপ্তর তাশেনবার্গ প্রাসাদে স্থাপন করা হয়, পরে যা আলবার্টস্টাড শিবিরে স্থানান্তর করা হয়। তিনি নিকার্নে অবস্থিত লুফটওয়াফের খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের গুদাম ব্যবহার করার নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের সহায়তায়। এছাড়াও তিনি শরণার্থীদের আগমন সমন্বয় করেন এবং ছুটি বা সামান্য আহত সৈন্যদের পুনর্গঠিত করে নতুন ইউনিট গঠনের ব্যবস্থা করেন। 10 এপ্রিল তারিখে গাউলাইটার মুটসমান স্কুল শিশুদের জন্য অস্থায়ী শ্রেণীকক্ষ এবং ব্রুল টেরেসে আশ্রয়স্থল নির্মাণের আদেশ দেন। শেষ বোমাবর্ষণ হয় 17 এপ্রিল তারিখে, যেখানে যুক্তরাষ্ট্রের 8ম বিমান বাহিনীর 572টি বিমান অংশ নেয়। স্টেশনগুলোর উপর 1526.4 টন বিস্ফোরক এবং 184.5 টন দাহ্য বোমা নিক্ষেপ করা হয়। এর সঙ্গে অতিরিক্ত 28 টন বোমা একটি অনির্ধারিত কারখানার উপর ফেলা হয়। এই আক্রমণ শহরের রেলপথ চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেয়। নাজি শাসন ব্যবস্থাও এই ধ্বংসযজ্ঞকে কাজে লাগিয়ে শেষ জীবিতদের দিয়ে প্রতিরক্ষা জোরদার করে। 14 এপ্রিল তারিখে মুটসমান আনুষ্ঠানিকভাবে ড্রেসডেন দুর্গ ঘোষণা করেন। 23 এপ্রিল তারিখে আরএফ শহরের উপর 40,000টি প্রচারপত্র ফেলেছিল। 2 মে তারিখে বার্লিন আত্মসমর্পণ করার পর গিলসা ড্রেসডেনের প্রতিরক্ষা ভেঙে দেন এবং সরিয়ে নেওয়া শুরু করেন। বিভিন্ন ছত্রভঙ্গ দল 8 মে 1945 সালে নিঃশর্ত আত্মসমর্পণ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যায়, যেদিন লাল ফৌজ সম্পূর্ণভাবে শহরটি দখল করে। ড্রেসডেনের কেন্দ্রস্থলে ছিল বিপুল সংখ্যক বাসিন্দা এবং এখানে বাণিজ্যিক ভবন ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে মিলেমিশে ছিল। আক্রমণের পর অল্টস্টাড এলাকাটি প্রায় সম্পূর্ণরূপে আগুনে ঘেরা ছিল, যদিও কিছু কাঠামো দাঁড়িয়েছিল, সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেভরস্টাড, ইজোহানস্টাড এবং জুডভরস্টাড এলাকাগুলো ধ্বংস হয়ে যায়, আর মিকটেন, স্ট্রেলেন এবং গ্রুনা এলাকায়ও ব্যাপক ধ্বংস সাধিত হয়। রেইক, ফ্রিডরিশস্টাড, প্লাউয়েন, জাশার্টনিটস এবং নিউস্টাড জেলাগুলোতে আঘাত ছিল মারাত্মক, আর প্রোলিস এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শান্ডাওয়ার ও বোডেনবাখার স্ট্রাসে বরাবর আনুমানিক 8টি ভবন ধ্বংস হয়ে যায়, যেখানে ছিল প্রায় 7,000টি আবাসন, সেই সঙ্গে ওয়ার্কশপ ও কারখানাও। বোমাবর্ষণে বারোক যুগের উল্লেখযোগ্য স্থাপত্য যেমন শেম্পেরোপার, ফ্রাউয়েনকির্শ প্রাসাদ এবং সোফিয়েনকির্শে ধ্বংস হয়ে যায়। পরবর্তী বছরগুলোতে জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের শাসনে ক্ষতিগ্রস্ত বহু ভবন ভেঙে ফেলা হয়, যদিও কিছু ধ্বংসাবশেষ স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত হয়। যদিও রাতের আক্রমণগুলো সরাসরি অস্ত্রশিল্পকে লক্ষ্য করেনি, শহরের প্রায় 70% উৎপাদন খাত ধ্বংস হয়ে যায়। এছাড়াও বিদ্যুৎ, গ্যাস এবং পানিসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যমান 2,22,000 বাসাবাড়ির মধ্যে 60,000 থেকে 75,000 পুরোপুরি ধ্বংস হয়, 18,000 গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং 81,000 আংশিক ক্ষতির শিকার হয়। প্রায় 30% ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। পরিবহন ব্যবস্থা অচল হয়ে যায়। প্রায় 75% ক্যাটেনারি ধ্বংস হয় এবং রাস্তাগুলো গর্ত ও ধ্বংসস্তূপে ভরে যায়। এলবা নদীর উপর সব সেতু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও আংশিকভাবে রেল চলাচল 2 সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হয়, সৈন্য পরিবহন কয়েক দিনের মধ্যেই আবার শুরু করা যায়। বহু কারখানা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, কারণ তাদের স্থাপনাগুলো ধ্বংস হয়, কর্মী থাকে না অথবা কাঁচামাল পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। 1945 সালের মার্চ মাসে মাত্র 6টি কারখানা সক্রিয় ছিল। উইস্টাগেহেগের কসাইখানা পুনরায় কার্যক্রম শুরু করে 19 ফেব্রুয়ারি তারিখে, আর রোজেনস্ট্রাসে অবস্থিত বেকারি মার্চ মাসে কাজ শুরু করে। উক্ত সময়ে প্রায় 4,000 মানুষ শহরের কেন্দ্রস্থলে বসবাস করছিল। খাদ্য বিতরণের স্থান নির্ধারিত হয়, যদিও শীঘ্রই সরবরাহ কমে যায়। এপ্রিল মাস পর্যন্ত জনসেবা সংস্থা ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নেয়নি। যথেষ্ট সরকারি কর্মচারী ও কার্যকর দপ্তরের অভাবে শহরটি সংকট মোকাবেলায় কার্যকরভাবে পরিচালিত হতে পারেনি। সংঘাত শেষ হওয়ার পর থেকে ড্রেসডেনে বোমাবর্ষণের ফলে নিহতদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিশ্লেষণ চলছে। সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণে জটিলতা দেখা দেয়, কারণ 1939 সালে জনসংখ্যা ছিল 6,42,000,
কিন্তু বিমান হামলার সময় শহরে প্রায় 2 লক্ষ শরণার্থী এবং কয়েক হাজার আহত সৈন্য আশ্রয় নিয়েছিল। বার্লিনের উপর বোমাবর্ষণ, অসমাপ্ত আক্রমণ। বার্লিনের উপর বিমান অভিযানের প্রচারণা, যা জার্মান রাজধানীর উপর বোমাবর্ষণের অভিযান অথবা বার্লিনের বিমানযুদ্ধ নামেও পরিচিত, ছিল এক ধারাবাহিক আক্রমণ যা পরিচালনা করেছিল ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স আরএফ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিমান বাহিনী ইউএসএএফ। এই অবরোধ, যা 1943 সালের নভেম্বর থেকে 1944 সালের মার্চ পর্যন্ত চলেছিল, তার উদ্দেশ্য ছিল জার্মানিকে আত্মসমর্পণে বাধ্য করা এবং একটি স্থল আক্রমণ ছাড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানো। তবে এই কৌশল ব্যর্থ হয়। আর্থার হ্যারিস 1892, 1984 আরএফের বোমারু কমান্ডের প্রধান, জার্মান ভূখণ্ডে অবস্থিত কারখানা এবং শিল্পকেন্দ্রের উপর রাতের বেলায় ব্যাপক আক্রমণ চালানোর জন্য উচ্চ পর্যায় থেকে সমর্থন পেয়েছিলেন। বার্লিনে আক্রমণের আগে আরএফ এবং ইউএসএএফ যৌথভাবে কৌশলগত লক্ষ্যবস্তু যেমন রুহর শিল্প উপত্যকা, রুহরের যুদ্ধ মার্চ জুলাই 1943 এবং হামবুর্গে অভিযান পরিচালনা করে, যা অপারেশন গোমরাহর জুলাই আগস্ট একই বছর সময়ে বিপুল ক্ষতির সম্মুখীন হয়। এই অভিযানে আরএফ সাধারণত রাতের বেলায় কাজ করত, আর ইউএসএএফ দিনের বেলায় আক্রমণ চালাত। 1943 সালের মাঝামাঝি মিত্রদের নেতারা ইউরোপীয় মহাদেশে আগত আক্রমণের পরিকল্পনায় মনোযোগ দিতে শুরু করেন। জুন মাসে তারা ডিরেক্টিভ পয়েন্ট ব্ল্যাঙ্ক জারি করে, যার প্রধান উদ্দেশ্য ছিল জার্মানির যুদ্ধবিমান উৎপাদন দুর্বল করে ফেলা, কারণ এগুলো ভবিষ্যতের স্থল আক্রমণের নরম্যান্ডিতে গ্রীষ্মকালে নির্ধারিত অপারেশন ওভারলর্ড সময় হুমকির সৃষ্টি করতে পারত। এই আক্রমণের সাফল্য নিশ্চিত করতে আকাশের নিয়ন্ত্রণ অর্জন ছিল অপরিহার্য। তবে হ্যারিস গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন অস্ত্র কারখানার উপর নির্বাচিত বোমাবর্ষণের কার্যকারিতা নিয়ে সন্দিহান ছিলেন। এই অংশ ইউএসএফের শোয়েইনফুর্ট ও রেগেন্সবার্গে চালানো অভিযানে প্রতিফলিত হয়। 1943 সালের আগস্টে ইউএসএফ শোয়েইনফুর্টে তাদের প্রথম আক্রমণে কৌশলগত বেয়ারিং কারখানাগুলো ধ্বংস করতে ব্যর্থ হয় এবং প্রচুর সংখ্যক বিমান হারায়। তবে অক্টোবর মাসে একটি নতুন আক্রমণে তুলনামূলক ভালো ফলাফল পাওয়া যায়। বার্লিনে গুরুত্বপূর্ণ যুদ্ধশিল্প ছিল, যা হ্যারিসকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর পরিবর্তে একটি সাধারণ বোমাবর্ষণ কৌশল গ্রহণে উদ্বুদ্ধ করে। এছাড়াও শহরটি পরিবহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং জার্মান শক্তির একটি প্রতীক ছিল। ব্রিটিশ কমান্ডারের মতে, বার্লিনের উপর ধারাবাহিক ব্যাপক বিমান আক্রমণ জার্মানিকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে, যার ফলে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল একটি স্থল যুদ্ধের প্রয়োজন পড়বে না। তবে পরিকল্পনাটির কিছু স্পষ্ট অসুবিধা ছিল। বার্লিন ছিল পূর্বে আক্রমণকৃত অন্য সব শহরের তুলনায় অনেক বড়, যার অর্থ ছিল উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির জন্য নিয়মিত বোমাবর্ষণ দরকার। এই উপলব্ধি থেকে হ্যারিস 6000 বোমারু বিমান চেয়েছিলেন, কিন্তু এই সংখ্যা কখনোই পাওয়া যায়নি। সর্বোচ্চ সময়ে আরএফ ও ইউএসএফ মিলিয়ে প্রায় 3000 বোমারু বিমান ছিল। তদ্ব্যতীত বার্লিনের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী ছিল, শহর রক্ষায় 100টিরও বেশি অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি মোতায়েন করা ছিল। ইতিহাসবিদ এম. হেস্টিংস বার্লিনকে ইউরোপের সবচেয়ে বিস্তৃত ও সর্বোত্তমভাবে প্রতিরক্ষিত নগরশিল্প কমপ্লেক্স হিসেবে বর্ণনা করেছেন। আর নেইল্যান্ডসের মতে, জার্মান রাজধানী আক্রমণকারীদের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করত। এটি শত্রু ভূখণ্ডের গভীরে অবস্থান, পূর্ব সীমান্তের নিকটে এবং বড় আকৃতির হওয়ায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও নেভিগেশনে জটিলতা তৈরি করত। 1943 সালে প্রধান অসুবিধাগুলোর একটি ছিল মিত্রবাহিনীর যুদ্ধবিমানের অপর্যাপ্ত স্বায়ত্তশাসন, যা তাদেরকে জার্মানির অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুর দিকে বোমারু বিমানগুলোকে এগিয়ে নিয়ে যেতে বাধা দিত। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পূর্ববর্তী অভিযানের ফলাফল, যেমন 1000 বিমান দিয়ে 1942 সালে কোলন শহরের উপর চালানো আক্রমণ, যা ব্যাপক প্রাণহানি ও ধ্বংসসাধনের পরেও জনগণের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছিল। এই পরিস্থিতি আগে থেকেই স্পষ্ট ছিল, যখন জার্মানরা সংঘাতের শুরুতে ব্রিটিশ শহর ও লন্ডনে হামলা চালায়। এমনকি যদি জার্মান জনগণ মনোবল হারাত, তবুও স্বৈরশাসিত রাষ্ট্র ব্যবস্থার কঠোর নিয়ন্ত্রণের কারণে রাজনৈতিক সিদ্ধান্তে তাদের প্রভাব ফেলার সম্ভাবনা ছিল অতি সামান্য। এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও জয়েন্ট চিফস অফ স্টাফ হ্যারিসের কৌশল অনুমোদন করে এবং বার্লিনের উপর বোমাবর্ষণের জন্য বোমারু বিমান মোতায়েনের অনুমতি দেয়া। ইউএসএএফ, যারা মূলত জার্মানির জ্বালানিভিত্তিক অবকাঠামোকে লক্ষ্য করত, কেবলমাত্র আক্রমণের শেষ পর্যায়ে অভিযানে যুক্ত হয়। ফলে আরএফ একভাবে আক্রমণগুলোর অধিকাংশ চালিয়ে যায়, এই বিশ্বাসে যে তাদের বিমান আক্রমণ বার্লিন শহরকে, যাকে গ্র্যান্ড বি বলে ডাকা হতো, জয় করতে বাধ্য করবে। আরএফের সবচেয়ে শক্তিশালী বিমান ছিল ল্যাঙ্কাস্টার,
একটি 4 ইঞ্জিন বিশিষ্ট বোমারু, যার সর্বোচ্চ বহন ক্ষমতা ছিল ৬,৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক। এছাড়াও ব্যবহৃত হয়েছিল হ্যালিফ্যাক্স এবং স্টার্লিং মডেলের বিমান। শত্রু যুদ্ধবিমানের দিকভ্রান্ত করতে ব্যবহৃত হয়েছিল ডি হ্যাভিল্যান্ড মস্কিটো বোমারু, যেগুলো ১,৮১৪ কিলোগ্রাম পর্যন্ত বোমা বহন করতে পারত এবং বিভ্রান্তিমূলক আক্রমণে নিযুক্ত থাকত। অন্যদিকে ইউএসএফ ব্যবহার করত বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস, যার বহন ক্ষমতা ছিল ২,৭২২ কিলোগ্রাম, এবং বি-২৪ লিবারেটর। বার্লিনের উপর প্রথম আক্রমণগুলো সংঘটিত হয় ১৯৪৩ সালের আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুর মধ্যে। মোট ১,৬৪৭টি বোমারু বিমান এই আক্রমণে অংশ নেয়, তবে ১২৬টি বিমান শত্রু যুদ্ধবিমান যেমন মেসারশমিট বিএফ-১০৯ অথবা আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের মাধ্যমে ভূপাতিত হয়। জার্মান রাজধানীর পথে পৌঁছানো নিজেই একটি চ্যালেঞ্জ ছিল, এবং অনিশ্চিত পরিস্থিতিগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। ৭.৭% ক্ষতির হার বিবেচনায় নিয়ে এই আক্রমণ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়াকে অব্যবহারযোগ্য বলে বিবেচনা করা হয় এবং কার্যক্রম স্থগিত করা হয় যতক্ষণ না রাত দীর্ঘতর হতো, কারণ অন্ধকার ধীরগতির বোমারুদের জন্য অধিক সুরক্ষা প্রদান করত। ১৮ নভেম্বর তারিখে আবার আক্রমণ শুরু হয়। এইবার বিভ্রান্তিমূলক কৌশল অন্যান্য স্থানে পরিচালনা করা হয়, যার ফলে ৪৪টি বোমারু বিমান প্রেরণ করা হলেও মাত্র ৯টি ভূপাতিত হয়। নভেম্বর মাস পর্যন্ত আরও ৩টি অতিরিক্ত অভিযান পরিচালিত হয়। ডিসেম্বর মাসে অভিযান চলতে থাকে আরও ৪টি আক্রমণের মাধ্যমে, তখনও হ্যারিস বার্লিনকে আত্মসমর্পণে বাধ্য করার পরিকল্পনায় অনড় থাকেন। এই সমস্ত অভিযানের সময় বিমানের ক্ষয়ক্ষতির হার ছিল আনুমানিক ৫%, তবে স্থায়ী মেঘাচ্ছন্নতা বোমাবর্ষণের নির্ভুলতাকে ব্যাহত করত। প্রায়শই নজরদারি বিমানগুলো ধ্বংসের সুনির্দিষ্ট মাত্রা নিশ্চিত করতে ব্যর্থ হতো। আবহাওয়াগত অবস্থাও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিবন্ধক হয়ে উঠতে পারত। ১৭ ডিসেম্বর ভোরে ২৫টি ল্যাঙ্কাস্টার বোমারু বিমান ঘন কুয়াশার কারণে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। একই স্থানে একাধিক বিমান জমা হওয়াও বিপদের কারণ ছিল, যেমনটি স্মরণ করেন জন কোক্রেন, একজন বোমারু বিমানের গোলাবর্ষণকারী। আমার জীবনের সবচেয়ে আতঙ্কজনক মুহূর্তগুলোর একটি ছিল আমার স্কোয়াড্রনের প্রথম মিশন বার্লিনের উপর। বোমা ফেলার পর গঠনগুলোকে আকাশে একে অপরকে অতিক্রম করতে হতো, যা এক ধরনের বিপজ্জনক স্তরবিন্যাস তৈরি করত। সেই মুহূর্তে আমাদের উপর দিয়ে উড়ে যাওয়া একটি স্কোয়াড্রন তাদের বোঝা সরাসরি আমাদের উপর ফেলেছিল। আমাদের একটি বিমান তাতে আঘাতপ্রাপ্ত হয় এবং সেই দৃশ্য আমার মনে চিরস্থায়ী দুঃস্বপ্ন হয়ে গেঁথে গেছে। কি ১৯৪৪ সালের জানুয়ারিতে হামলা অব্যাহত থাকে, আরও ৫টি নতুন আক্রমণের মাধ্যমে। তবে হ্যারিস ক্রমেই বেশি চাপে পড়েন যাতে বোমারু বিমানগুলোকে জার্মানির বিমান উৎপাদন সংশ্লিষ্ট নির্দিষ্ট স্থাপনাগুলোর দিকে মোতায়েন করা হয়। খারাপ আবহাওয়া তখনও একটি বড় সমস্যা ছিল, যার ফলে কার্যক্রম ১৪ দিনের জন্য স্থগিত থাকে এবং ক্ষয়ক্ষতি বেড়ে যায় ৭% পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি তারিখে আক্রমণ আরও ব্যয়বহুল হয়ে ওঠে। ৮৯১টি বোমারু বিমান প্রেরণ করা হলেও ৪২টি ফিরে আসেনি। ২৪ মার্চ তারিখে ক্ষয়ক্ষতি আরও বেশি হয়, পুরো বহরের ৯%, যা ৭২টি বিমানের সমান, ধ্বংস হয়ে যায়। এই পরিমাণ ক্ষয়ক্ষতি ছিল টেকসই নয়। আরএফের সক্রিয় বোমারু বিমানের সংখ্যা ছিল আনুমানিক ৯, এবং যদি ক্ষয়ক্ষতির হার ৬% ছাড়িয়ে যেত, তবে কোনো ক্রু দলের জন্য তাদের নির্ধারিত ৩০টি মিশন সম্পন্ন করা কার্যত অসম্ভব হয়ে পড়ত। এছাড়াও বিমান এবং প্রশিক্ষিত কর্মীদের প্রতিস্থাপন করাও ক্রমেই কঠিন হয়ে পড়ে। জার্মানি প্রচুর ক্ষয়ক্ষতি সত্ত্বেও আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখায়নি। মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ৮ম বিমান বাহিনী, যার ঘাঁটি ছিল গ্রেট ব্রিটেনে, বার্লিনের উপর বোমাবর্ষণ তীব্র করে তোলে, শহরের বাসিন্দাদের ভোগান্তি আরও বাড়িয়ে তোলে। তবে মিত্রদের কৌশল কাঙ্ক্ষিত ফল দিচ্ছিল না। আরএফ জার্মান রাজধানীর উপর মোট ১৬টি বড় আক্রমণে ৪৯২টি বিমান হারায়। শুধু ৬ মার্চ তারিখেই ইউএসএফের একটি দিনের মিশনে ৬৯টি বোমারু বিমান প্রতিরোধকারী আকাশ প্রতিরক্ষা দ্বারা ধ্বংস হয়, যা ক্রমেই কার্যকর হয়ে উঠছিল। অন্যান্য শহরগুলো আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যেমন ১৯৪৪ সালের মার্চ মাসে নুরেমবার্গ, যেখানে আরএফ প্রায় ১০০টি বিমান হারায়। যদি পুরো আক্রমণ বার্লিনেই কেন্দ্রীভূত হতো, তবে লুফটওয়াফে কেবলমাত্র সেই শহরের প্রতিরক্ষা জোরদার করতেই পারত। ১৯৪৪ সালের বসন্ত ঘনিয়ে আসার সাথে সাথে মিত্রদের অগ্রাধিকার পরিবর্তিত হয়। ডি-ডের প্রস্তুতি বোমারু কমান্ডের সম্পদগুলো শোষণ করে। যদিও বার্লিন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, শহরটি পতিত হয়নি। কৌশলগত দৃষ্টিকোণ থেকে জার্মান রাজধানীর উপর বিমান আক্রমণ মিত্রদের জন্য একটি ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়। যদিও বার্লিনের উপর বিমান আক্রমণ জার্মান আত্মসমর্পণ নিশ্চিত করতে পারেনি, এর পরিণতি ছিল ধ্বংসাত্মক।
এই বোমাবর্ষণগুলো বিস্ফোরক এবং দাহ্য ডিভাইসের সংমিশ্রণে গঠিত ছিল। প্রথমগুলো ছাদ এবং ফ্লোর ভেদ করে ঢুকে পড়ত, যাতে পরবর্তীগুলো ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে ঢুকে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি করতে পারে। সতর্ক হিসাব অনুযায়ী অন্তত 4 লক্ষ বাসিন্দা তাদের বাসস্থান হারায় এই আক্রমণের ফলে। শুধুমাত্র নভেম্বর মাসেই প্রায় 4,000 মানুষ নিহত হন। তবে অভিযান যতই এগোতে থাকে, প্রাণহানির অনুপাতে সংখ্যা কমতে থাকে, কারণ হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ ধ্বংসজ্ঞ থেকে পালাতে শহর ছেড়ে চলে যায়। কালো শুক্রবার, নুরেমবার্গ বিপর্যয়। 1944 সালের 30 মার্চ থেকে 31 মার্চ রাতের মধ্যবর্তী সময়ে ব্রিটিশ বোমারু কমান্ড নুরেমবার্গের উপর তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনা করে। এই আক্রমণ শেষ পর্যন্ত ব্রিটিশ বিমান বাহিনীর জন্য পুরো সংঘাতকালের সবচেয়ে বড় বিপর্যয়ে পরিণত হয় এবং একই সঙ্গে জার্মান রাতের আকাশ প্রতিরক্ষার অন্যতম সফল দিনে রূপ নেয়। সেই সময় পর্যন্ত নাৎসি পার্টির সমাবেশস্থল হিসেবে গুরুত্বপূর্ণ শহর নুরেমবার্গ ছিল রয়্যাল এয়ারফোর্সের আগের 5টি অভিযানের লক্ষ্য, কিন্তু ফলাফল ছিল খুব একটা কার্যকর নয়। গ্রেট ব্রিটেন থেকে শহরটির দূরবর্তী অবস্থান এবং ঘন ঘন খারাপ আবহাওয়া শক্তিশালী হামলার পথে বাধা সৃষ্টি করেছিল। তবে ব্রিটিশদের কাছে এটি ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু আদর্শিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং শহরের দক্ষিণাংশে অবস্থিত এম.এ.এন. কোম্পানির কারখানাগুলোর জন্যও, যেখানে সাবমেরিনের ডিজেল ইঞ্জিন এবং প্যাঞ্জার ট্যাঙ্কের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ উৎপাদিত হতো। এছাড়াও শহরের পার্শ্ববর্তী এলাকায় ছিল আনুমানিক 120টি অস্ত্র নির্মাতা কোম্পানি। ইউরোপে আক্রমণ আরও ঘনিয়ে আসছিল, এই প্রেক্ষাপটে ব্রিটিশ উচ্চকমান্ড সিদ্ধান্ত নেয় একটি ব্যাপক আকারের আক্রমণ চালানোর, যাতে জার্মানির যুদ্ধ সরবরাহ দুর্বল হয়। মিত্রবাহিনীর একের পর এক হামলা সত্ত্বেও জার্মান সামরিক যন্ত্রপাতি তখনও উচ্চমাত্রায় উৎপাদন চালিয়ে যাচ্ছিল। আর্থার হ্যারিসের নেতৃত্বে, যিনি 1942 সালের ফেব্রুয়ারি মাস থেকে বোমারু কমান্ডের দায়িত্বে ছিলেন, সমস্ত উপলব্ধ সম্পদ ব্যবহার করে একটি বৃহৎ আক্রমণ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল কারখানাগুলো, শহরের অন্যান্য অংশে আঘাত আসা অস্বীকার করা হয়নি, কারণ সেগুলোর ধ্বংস জার্মান যুদ্ধ ক্ষমতা হ্রাসে সহায়তা করতে পারত। পরিকল্পনা সম্পূর্ণ গোপনে রাখা হয় এবং তথ্য ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পূর্ববর্তী বৈঠকগুলোতে এমনকি পাবলিক টেলিফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যাতে কোনো তথ্য বাইরে না যায়। অভিযানের জন্য পরিকল্পিত রুট ছিল, প্রথমে বিমানবহর দক্ষিণ বেলজিয়ামের দিকে অগ্রসর হবে, এরপর পূর্ব দিকে ঘুরে কাসেলের দক্ষিণে পৌঁছাবে এবং সেখান থেকে মূল লক্ষ্যে এগিয়ে যাবে। ফেরার পথ ছিল স্টুটগার্ট ও ফ্রান্সের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে। এই শেষ অংশ ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি ছিল জার্মান রাতের যোদ্ধা বিমানের কড়া নজরদারির অঞ্চল, যেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হতো। অভিযানের সফলতার অন্যতম মূল উপাদান ছিল বিভ্রান্তিমূলক কৌশল। কয়েকটি ইউনিট, যার বেশিরভাগ ছিল লক্ষ্য চিহ্নিতকারী মস্কিটো বিমান এবং 50টি হ্যালিফ্যাক্স, উত্তর দিকে মোতায়েন করা হয়, যাতে জার্মান প্রতিরক্ষা বাহিনী ভুল করে অভিযানের প্রকৃত লক্ষ্য সম্পর্কে বিভ্রান্ত হয়। মোট বোমারু কমান্ড 58টি স্কোয়াড্রন এবং 9টি মস্কিটো বিমানের সমন্বয়ে গঠিত 795টি বিমানের এক বিপুল শক্তি সংগঠিত করে। এর মধ্যে 572টি ছিল ল্যাঙ্কাস্টার এবং 214টি হ্যালিফ্যাক্স। যুদ্ধের আগে বা পরে কখনোই নুরেমবার্গের বিরুদ্ধে এমন বিশাল বিমান বহর ব্যবহার করা হয়নি। ডিপারচার শুরু হয় রাত 8:00 30 মার্চ 1944 সালে। পরিকল্পনায় নির্ধারিত ছিল রাত 1:05 থেকে 1:22 মধ্যে লক্ষ্যবস্তু চিহ্নিত করা হবে এবং পরবর্তী 12 মিনিটের মধ্যে আক্রমণ সম্পন্ন করা হবে। রাডার দ্বারা শনাক্ত হওয়ার সম্ভাবনা কমাতে বিমানগুলোর উচ্চতা হিসাব করে নির্ধারণ করা হয়। ব্রিটিশ উপকূল ছাড়ার সময় বহরটি 26 মিটার উচ্চতায় উঠবে এবং বেলজিয়াম অতিক্রম করার সময় তা বাড়তে বাড়তে 2004 মিটার হবে। সেখান থেকে উড্ডয়ন অব্যাহত থাকবে এবং বোমাবর্ষণের সময় তা 6000 থেকে 6005 মিটার উচ্চতায় পৌঁছাবে। আক্রমণের সময় পরিকল্পিত গতি ছিল ঘণ্টায় 250 কিলোমিটার এবং ফিরে আসার সময় তা বাড়িয়ে 30 কিলোমিটার করা হতো। এছাড়াও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী লক্ষ্যবস্তুর এলাকায় পরিস্থিতি অনুকূল হবে বলে অনুমান করা হয়েছিল, যা অভিযানের সাফল্যের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। সেই রাতে পরিকল্পনা করা হয়েছিল যে প্রায় 3000 টন বোমা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এই মোট পরিমাণের মধ্যে 1176 টন ছিল দাহ্য এবং 29 টন ছিল উচ্চ ধ্বংসক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। তবে সমস্যা শুরু হয় সঙ্গে সঙ্গেই। মস্কিটো বিমানগুলো, যাদের প্রাথমিক পর্যবেক্ষণের দায়িত্ব ছিল, তারা শনাক্ত করতে পারেনি যে বেলজিয়ামে আবহাওয়ার অবস্থা ছিল প্রতিকূল। গঠনটি উড়ার কথা ছিল পরিষ্কার আকাশ ও পূর্ণিমার চাঁদের আলো,
প্রত্যাশিত মেঘাচ্ছন্নতার ছায়া ছাড়াই। এই সত্ত্বেও বোমারু বিমানগুলো শত্রু অঞ্চলের ভিতর দিয়ে নিয়মিত গতিতে অগ্রসর হতে থাকে। অন্যদিকে লুফটওয়াফের কন্ট্রোলাররা বিভ্রান্ত হয়নি। যখন প্রথম বোমারু বিমানটি লিয়েজের কাছে অ্যান্টি এয়ারক্রাফট গোলাবারুদের আঘাতে আক্রান্ত হয়, জার্মানরা বুঝতে পারে যে এত ঘন বিন্যস্ত একটি গঠন শুধুমাত্র পূর্বের দিকে অগ্রসর হতে পারে। তারা দ্রুত সকল রাতের যোদ্ধা স্কোয়াড্রনকে সর্বোচ্চ সতর্কতায় রাখে। ব্রিটিশ পাইলটরা শীঘ্রই তাদের প্রতিপক্ষের দক্ষতা টের পায়। জার্মান সীমান্ত এবং রাইন নদীর মধ্যে ৭২ কিলোমিটার পথ জুড়ে আরএফ হারায় ১০টি ল্যাঙ্কাস্টার, ২টি হ্যালিফ্যাক্স এবং আরও ২টি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিশন তখনও শুরু পর্যায়ে ছিল। পরিস্থিতি আরও হতাশাজনক হয়ে ওঠে একটি অপ্রত্যাশিত প্রাকৃতিক কারণে। সাধারণত কনডেনসেশন ট্রেইল ৭,০২৬ মিটার উচ্চতার উপরে দেখা দেয়, কিন্তু এইবার তা গঠিত হতে থাকে ৫,০২৭ থেকে ৬,০০০ মিটার উচ্চতার মধ্যে, ঠিক ব্রিটিশ বোমারুদের উড্ডয়ন উচ্চতায়। পূর্ণিমার আলো এই কন্ট্রেইলগুলো আলোকিত হয়ে ওঠে, ফলে সেগুলো সহজে লক্ষ্যযোগ্য হয়ে পড়ে। এদিকে মিত্রবাহিনী জানত না যে লুফটওয়াফে তাদের যোদ্ধা বিমানগুলোতে একটি নতুন প্রযুক্তি সংযোজন করেছে, বিমানের ফিউজেলাজে ৮০ ডিগ্রি কোণে স্থাপিত ২টি ২০ মিলিমিটারের কামান। এই প্রযুক্তি পাইলটদের নিচ থেকে আক্রমণ করতে দিত, যা বোমারুদের গোলাবারুদের নজর এড়িয়ে চলত। তারা অভ্যন্তরীণ ইঞ্জিনে গুলি চালাত, যেখানে জ্বালানির ট্যাঙ্ক অবস্থিত ছিল। এই নতুন কৌশল ছিল ভয়াবহ ধ্বংসাত্মক। একটি মাত্র মিশনে লুফটওয়াফের ২টি ক্রু মাত্র ৫৬টি গুলিতে ৪টি বোমারু বিমান ধ্বংস করে। অন্যদিকে জার্মান অ্যাস মার্টিন বেকার, যিনি যুদ্ধের শেষে ৫৮টি বিমান ধ্বংসের রেকর্ড গড়েন, তিনি মাত্র ৩০ মিনিটে রুর অঞ্চলের উপর ৬টি বিমান ভূপাতিত করেন। যখন গঠনটি দক্ষিণমুখী বাগগুড়ার স্থানে পৌঁছায়, তখন তারা ইতোমধ্যে হারিয়েছে ৪১টি ল্যাঙ্কাস্টার এবং ১৮টি হ্যালিফ্যাক্স, মাত্র ১ ঘণ্টার ব্যবধানে। এর আগে কখনোই আরএফ এত স্বল্প সময়ে এত ক্ষয়ক্ষতি ভোগ করেনি। এখনও প্রায় ২০ মিনিট বাকি ছিল লক্ষ্যবস্তুতে পৌঁছাতে, যখন কয়েকটি বোমারু মারাত্মক ভুল করে বসে, তারা নির্ধারিত সময়ের আগেই এবং প্রত্যাশিত উচ্চতার চেয়ে নিচুতে বাঁক নেয়। জার্মান যোদ্ধারা এই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে আরও ১০টি বিমান ভূপাতিত করে। লক্ষ্যবস্তু থেকে ৩৫ কিলোমিটার দূরে পরিস্থিতি আরও খারাপ হয়। ৬০০ থেকে ৩,০০৫ মিটার উচ্চতার মধ্যে বিস্তৃত ঘন মেঘের স্তর দৃশ্যমানতা কঠিন করে তোলে। লক্ষ্য নির্ধারণে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কিছু বিভ্রান্ত হয় এবং ভুল একটি বসতিকে লক্ষ্য করে আক্রমণ চালা। এই পর্যায়ে বোমাবর্ষণের এলাকায় এবং তার কাছাকাছি পৌঁছানোর পথে আরও ৩৯টি বোমারু ধ্বংস হয়। বোমাবর্ষণের শুরুতেই আক্রমণকারী বাহিনী শত্রু যোদ্ধাদের কারণে ইতোমধ্যে হারিয়েছে ৮৯টি বিমান এবং অ্যান্টি এয়ারক্রাফট ফায়ারসহ মোট ৮২। এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত ক্রুদের মধ্যে কেবল একটি দলই বেঁচে থাকতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরও ৫-১২টি বিমান তাদের বোমা ফেলতে সক্ষম হয়, তবে কার্যকারিতা ছাড়াই। ফিরে আসার সময় ব্রিটিশরা একটি প্রতিকূল বাতাসের সম্মুখীন হয়, যা বিমানের গতি হ্রাস করে এবং জার্মান যোদ্ধাদের ধাওয়া করাও কঠিন করে তোলে। তবুও লুফটওয়াফে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে থাকে। ৩টি বিমান জার্মানি ত্যাগ করার আগেই ভূপাতিত হয় এবং অন্য ৭টি চ্যানেলের কাছে পতিত হয়। এইগুলোর মধ্যে একটি ছিল বেকারের শেষ শিকার ওই অভিযানে, যিনি বোমারুদের ধাওয়া করতে করতে প্রায় জ্বালানি শূন্য হয়ে পড়েছিলেন। ব্রিটিশ উপকূলে পৌঁছানোর পর আরও ২টি বিমান অ্যান্টি এয়ারক্রাফট ফায়ারের শিকার হয়। অভিযান শেষ হলে আরএফের জন্য ফলাফল ছিল ভয়াবহ। ১০৯টি বিমান হারানো হয়, যার মধ্যে ৯৬টি লড়াইয়ে ধ্বংস হয় এবং ১০টি দুর্ঘটনায় ভেঙে পড়ে, যা আর মেরামতযোগ্য ছিল না। মানবিক ক্ষয়ক্ষতি ছিল ধ্বংসাত্মক। ৫৪৫ জন ক্রু নিহত হন এবং ১৬০ জন বন্দী হন। ওই অভিযানের একটি হৃদয়বিদারক তথ্য হল যে, একদিনেই রয়্যাল এয়ারফোর্সের যতজন ক্রু নিহত হয়েছিলেন, তা গোটা ইংল্যান্ডের যুদ্ধকালীন সময়ে নিহতের চেয়ে বেশি। অন্যদিকে জার্মান রাতের যোদ্ধা বাহিনী মাত্র ১০টি বিমান হারায় এবং তাদের মাত্র ১১ জন পাইলট যুদ্ধে নিহত হন। কৌশলগত দৃষ্টিকোণে নুরেমবার্গের উপর আক্রমণের প্রকৃত প্রভাব ছিল সামান্য। মোট ১৩৩ জন নিহত হন, যাদের মধ্যে ৭২ জন শহরের অভ্যন্তরে ছিলেন। ধ্বংস হয় ১৯৮টি আবাসন এবং ৯৬টি শিল্প স্থাপনায় বিভিন্ন মাত্রার ক্ষতি হয়, তবে মাত্র ২ সপ্তাহের মধ্যেই শিল্প উৎপাদন স্বাভাবিক হয়ে যায়। লুফটওয়াফের রাতের যোদ্ধা পাইলটদের জন্য এই অভিযান ছিল গোটা যুদ্ধের সবচেয়ে সফল। প্রায় প্রত্যেক পাইলটই অন্তত একজন শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম হন। মার্টিন ড্রুয়েস, যিনি যুদ্ধ শেষ করেন ৫২টি জয় নিয়ে, ওই অভিযানে ৩টি জয় অর্জন করেন। রুডলফ ফ্রাঙ্ক, যিনি ১ মাসেরও কম সময় পরে যুদ্ধে নিহত হন, মোট ৪৫টি বিমান ভূপাতিত করেন, যার মধ্যে ৩টি ওই রাতেই ছিল। আরেকজন জেমস এইচ.
স্প্যাথ, যিনি 1945 সালের এপ্রিল মাসে 34টি ধ্বংসের রেকর্ড নিয়ে নিহত হন, ওই অভিযানে 3টি বোমারু ধ্বংস করেন। অন্যদিকে এক পাইলট যিনি যুদ্ধে 25টি শত্রু বিমান ধ্বংসের মধ্য দিয়ে তার কর্মজীবন শেষ করেন, মাত্র 26 মিনিটে 4টি বিমান ধ্বংস করেন, যার মধ্যে 2টি ছিল নুরেমবার্গের ঠিক কেন্দ্রস্থলে। তবে দিনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেন মার্টিন বেকার, যিনি তার BF-10G4 বিমানে করে 27টি বিমান ভূপাতিত করেন। ফলাফল ছিল ব্রিটিশ বোমারু কমান্ডের জন্য সম্পূর্ণরূপে ধ্বংসাত্মক। আর্থার হ্যারিস ও তার কৌশলের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় সঙ্গে সঙ্গেই। এই হত্যাকাণ্ডের ধাক্কা এতটাই ছিল যে আরএফ পরবর্তী 7 মাস ধরে নুরেমবার্গে আর কোনো আক্রমণ চালায়নি। যেখানে জার্মানদের কাছে ওই দিনটি ছিল তাদের সবচেয়ে বড় বিজয়, রয়্যাল এয়ারফোর্সের ইতিহাসে এটি কালো শুক্রবার নামে একটি মর্মান্তিক স্মৃতি হয়ে রয়েছে। আগুনের আকাশ, মিউনিখের উপর আক্রমণ। 1944 সালের 6 মার্চ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপর্যয়কর অভিযানের পর এটি স্পষ্ট হয়ে যায় যে দুর্বল হয়ে পড়লেও লুফটওয়াফে তখনও একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে রয়ে গেছে। তাদের ক্ষমতা মোকাবিলায় মিত্রবাহিনীর উচ্চকমান্ড একটি আগ্রাসী অভিযান পরিকল্পনা করে, যার উদ্দেশ্য ছিল জার্মান যুদ্ধ উৎপাদন দুর্বল করা এবং ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে তাদের যোদ্ধা বিমানের কার্যকারিতা সীমিত করা। সেই বছরের 15 এপ্রিল তারিখে 8ম বিমান বাহিনী একটি বৃহৎ আকারের হামলা পরিচালনা করে। এই মিশনে অংশ নিয়ে 616টি P-38, P-47 এবং P-51 যোদ্ধা বিমান, যাদের প্রধান লক্ষ্য ছিল জার্মানির কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের বিমান ঘাঁটিগুলো। মোট 8টি বিমান ঘাঁটিতে বোমাবর্ষণ করা হয়, যার মধ্যে হাগেনাওর একটি ক্যাটেগরি এ স্থাপনাও ছিল। তবে এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের যোদ্ধা বিমান বাহিনীকে উচ্চ মূল্য দিতে হয়। এই মিশনটি গোটা যুদ্ধের সময় একদিনে যোদ্ধা বিমানগুলোর সর্বোচ্চ ক্ষয়ক্ষতির কারণ হয়। মোট 33টি যোদ্ধা বিমান ধ্বংস হয়, যার মধ্যে 15টি ছিল P-51। এর বিপরীতে তারা স্থলভাগে 25টি শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম হয়, যার মধ্যে 5টি ছিল ভারী বোমারুহে 177। ক্ষতি এবং আঘাত হানার অনুপাত ছিল স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের পক্ষের জন্য প্রতিকূল। এই ফলাফলের পরবর্তী 2 দিন বড় আকারের কোনো অভিযান শুরু করা হয়নি। 18 এপ্রিল তারিখে 700রও বেশি বোমারু বিমান এবং 26টি যোদ্ধা বিমানের সমন্বয়ে গঠিত একটি বাহিনী দক্ষিণ জার্মানির বিভিন্ন বিমান কারখানার উপর সফল আক্রমণ চালায়। এই অভিযানে 8ম বিমান বাহিনী কেবল 19টি বোমারু এবং 5টি যোদ্ধা বিমান হারায়, যার ফলে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা বিশ্বাস করতে শুরু করেন যে ভারসাম্য তাদের অনুকূলে যেতে শুরু করেছে। পরবর্তী দিনগুলোতে প্রস্তুতির অংশ হিসেবে ডি-ডে এর জন্য লক্ষ্য স্থির করা হয় ফ্রান্সে অবস্থিত কিছু স্থাপনার উপর। এই কৌশলগত পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল মিউনিখের উপর একটি বৃহৎ আক্রমণ, যেখানে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও লুফটওয়াফের জন্য অপরিহার্য কারখানাগুলো অবস্থিত ছিল। মিত্রবাহিনীর তীব্র চাপে থাকা সত্ত্বেও জার্মান শিল্প তখনও প্রতি মাসে 100রও বেশি বিমান উৎপাদন বজায় রাখছিল। এই হামলা নির্ধারিত হয় 24 এপ্রিল 1944 সালের জন্য। এটি বাস্তবায়নের জন্য 8ম বিমান বাহিনী মোতায়েন করে 724টি বোমারু এবং 867টি যোদ্ধা বিমান। বোমারু বাহিনীর 3টি ডিভিশনকে নির্দেশ দেওয়া হয় মিউনিক, ফ্রেইজিং, আয়ারলিং, গ্যাবলিঙ্গেন এবং লাইপহাইম সহ বিভিন্ন স্থানে বিমান ঘাঁটি ও শিল্পস্থাপনা আঘাত হানার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি ছিল ওবারফাফেনহোফেনে অবস্থিত ডর্নিয়ার কমপ্লেক্স, যেখানে ডি ও 335 যোদ্ধা বিমান তৈরি করা হতো। এছাড়া লেশফেল্ডে একটি অভিযান পরিকল্পনা করা হয়, যেখানে আধুনিক ME-252 বিমান অবস্থান করছিল এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ জেট ইঞ্জিন উৎপাদন প্ল্যান্টও ছিল। প্রধান সমস্যাগুলোর একটি ছিল এসকর্ট কভারেজ। P-47 এবং স্পিটফায়ার যোদ্ধা বিমানের পরিসর পুরো পথ জুড়ে সুরক্ষা দিতে যথেষ্ট ছিল না। শুধু 5টি স্কোয়াড্রন P-51 বিমান ছিল যারা স্টুটগার্ট থেকে মিউনিক এবং ফ্রাঙ্কফুর্ট হয়ে ফিরে আসার পথে কভার দিতে পারত। নিরাপত্তা সর্বোচ্চ করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যায়ক্রমে এবং অঞ্চলভিত্তিক ভাগ করে দেওয়া হয়। জার্মান পক্ষে লুফটফ্লোটে রেইখের প্রতিরক্ষা গঠিত ছিল GG-1, 3, 5, 11, 27, 53 এবং 106 নম্বর যোদ্ধা স্কোয়াড্রন দিয়ে, যার সঙ্গে ছিল GG-31 নম্বর ইউনিট এবং ZG-26 ও ZG-76 স্কোয়াড্রনের কিছু ইউনিট। এছাড়াও লুফটফ্লোটে 3-এর অন্তর্ভুক্ত GG-26-এর তৃতীয় ডানার একটি অস্থায়ী দলও যুক্ত হয়। মোট 275টিরও বেশি 1 ইঞ্জিন বিশিষ্ট যোদ্ধা বিমান এবং 40টি 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান প্রতিরক্ষায় প্রস্তুত ছিল। মিউনিক অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহৃত বিমান ছিল BF-19G6, যদিও কিছু BF-19G5 ইউনিটও সেখানে কার্যক্রম চালাত। এর পাশাপাশি একটি পরীক্ষামূলক আক্রমণ বোমারু বাহিনী প্রস্তুত করা হয়েছিল,
যা ছিল শক্তিশালীভাবে সজ্জিত এবং বর্মযুক্ত FW-190A-7 বিমানের সমন্বয়ে গঠিত। এই বাহিনীতে যুক্ত হয় আনুমানিক 25টি ME-110G2 এবং 12টি ME-410A1 বিমান। আক্রমণের জন্য নির্বাচিত পথটি ছিল সবচেয়ে সরাসরি, তবে একই সঙ্গে সবচেয়ে বিপজ্জনকও। মিত্রবাহিনীর বোমারু বিমানগুলোকে একটি করিডোর অতিক্রম করতে হতো, যা ছিল ঘনবিন্যস্ত অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারির দ্বারা সুরক্ষিত, যা অক্সবুর্গ থেকে মিউনিক পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর তারা উত্তর এবং পশ্চিম দিকে ঘুরে লেক কনস্টান্সের উত্তরের লক্ষ্যবস্তুতে পৌঁছাত, যেখানে মিউনিক এবং মানহাইমের মধ্যবর্তী অঞ্চলে একটি ঘন অ্যান্টি এয়ারক্রাফট আগুনের পর্দার মুখোমুখি হতে হতো। 1942 সালের শেষ ভাগ থেকে মিউনিক সুদগার্নে অবস্থিত সপ্তম বিমান জেলা সজ্জিত করা হয়েছিল 18টি উন্নত ফু MG-65 কি টেলিফোন কেন খি রাডার দ্বারা, যেগুলো 128 মিলিমিটারের অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারির সাথে সমন্বয় করা ছিল। 1944 সালের এপ্রিল মাসে মিউনিখের অ্যান্টি এয়ারক্রাফট প্রতিরক্ষায় ছিল প্রায় 6টি ব্যাটারি, যেগুলোর ক্যালিবার ছিল 37 থেকে 128 মিলিমিটার পর্যন্ত, এবং এসবের নেতৃত্বে ছিল চতুর্থ অ্যান্টি এয়ারক্রাফট ব্রিগেড, যা গঠিত ছিল 3টি ফ্ল্যাক রেজিমেন্ট এবং 2টি নাইট স্পটলাইট ইউনিট নিয়ে। এসকর্ট বিমানের সীমিত পরিসরের কারণে আরেকটি সমস্যা দেখা দেয়। বোমারু বাহিনীর প্রথম 2টি ডিভিশনকে স্টুটগার্টের পশ্চিমে ভাগ করতে হয় ভিন্ন লক্ষ্যবস্তুর কারণে। তবে এই কৌশলটি ত্রুটিহীন ছিল না, কারণ সমন্বয়ের একটি ভুলের কারণে প্রথম ডিভিশনের 2টি গ্রুপের মধ্যে 10 মাইলের বেশি ব্যবধান সৃষ্টি হয় দুপুর নাগাদ, যখন তারা ভিন্ন গতিতে জিগজ্যাগ ম্যানুভার সম্পন্ন করছিল। সতর্ক জার্মান নজরদারি বাহিনী এই ফাটল শনাক্ত করে। একটি দল এয়ারডিংয়ের দিকে এগিয়ে যায় এবং অন্যটি ওবারফাফেনহোফেনের দিকে। সঙ্গে সঙ্গে GG-1 এবং GG-11 স্কোয়াড্রনকে অক্সবুর্গ থেকে তাদের আটকাতে পাঠানো হয় এবং তারা দুপুর 1টার সময় থেকে লড়াইয়ে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই GG-3 এবং GG-2 স্কোয়াড্রনের বিমানও আক্রমণে যুক্ত হয় এবং তারা প্রথম ধ্বংস অর্জন করে। এই সংঘর্ষ চলাকালীন ক্যাপ্টেন হারম্যান স্টিগলার, GG-26-এর 3য় ইউনিটের কমান্ডার এবং 42টি নিশ্চিত জয়ের অধিকারী, 30টি BF-19G6U4 বিমান নিয়ে B-27 বোমারুদের বিরুদ্ধে একটি স্কোয়াড্রনের নেতৃত্ব দেন। তাদের বিমানের নাকে ছিল 30 মিলিমিটার MK-18 কামান এবং ডানার নিচে ছিল 2টি 20 মিলিমিটারের MG-151 কামান, যেগুলোর কার্যকারিতা ছিল প্রাণঘাতী। প্রায় 15 মিনিট ধরে এসকর্টবিহীন B-27 বিমানগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়। ডাকাউয়ের পথে 8টি বোমারু বিমান ভূপাতিত হয় এবং আরও 20টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্তত 4টি বিমান বাধ্য হয়ে জরুরি অবতরণের জন্য সুইজারল্যান্ডে মোড় নেয়। স্টিগলার এই অভিযানে একটি বোমারু বিমান ভূপাতিত করেন, যা ছিল ওই দিনের মধ্যে তার 4টি জয়ের প্রথমটি। এদিকে আরেকটি বোমারু বাহিনী দক্ষিণ পূর্ব এবং পূর্ব মিউনিখের দিকে অগ্রসর হচ্ছিল, ওই অঞ্চলের শিল্প স্থাপনায় আক্রমণের লক্ষ্যে। প্রায় 50টি BF-19 এবং FW-190 যোদ্ধা বিমান উত্তর-পূর্ব দিক থেকে এসে 4 বিমানের ফরমেশনে সংগঠিত হয়। তারা কৌশলগত আক্রমণ চালায়, B-17 গঠনের মধ্য দিয়ে প্রবেশ করে একের পর এক সম্মুখ আক্রমণ করে। প্রতিক্রিয়ায় মিত্রবাহিনীর 2টি স্কোয়াড্রন গুলি চালায়, যার ফলে আকাশ রূপ নেয় গোলাগুলির এক বিশৃঙ্খল যুদ্ধে, যেখানে চারদিকে প্রজেক্টাইল ছুটে বেড়াতে থাকে। এই সংঘাতের মাঝেই জার্মানরা আরও 3টি বোমারু এবং একাধিক যোদ্ধা বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, পাশাপাশি আরও 5টি বোমারু বিমান ধ্বংস হয় জার্মান অ্যান্টি এয়ারক্রাফট ফায়ারের ফলে। তবে তারাও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়। GG-3-এর প্রথম স্কোয়াড্রনের নেতা এবং 56টি নিশ্চিত জয়ের অধিকারী ফ্রাঙ্ক শোয়াইগার একটি P-51 বিমানের গুলিতে আক্রান্ত হন। যদিও তিনি বাধ্যতামূলক অবতরণ করতে সক্ষম হন, তবুও স্থলভাগে তিনি আক্রান্ত হন এবং কিছুক্ষণ পর মারা যান। এই ঘটনাটি ছিল ওই দিন জার্মানদের সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি। একই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের 354তম যোদ্ধা স্কোয়াড্রনের ক্যাপ্টেন রবার্ট উডি নিজেকে সংখ্যাগতভাবে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে পান, যখন তিনি একাধিক জার্মান যোদ্ধার মুখোমুখি হন যারা মিত্রবাহিনীর বোমারুদের উত্ত্যক্ত করছিল। পরিস্থিতি সত্ত্বেও তিনি 4টি শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম হন, যার জন্য তিনি 10 মে তারিখে ডিস্টিংগুইশড সার্ভিস ক্রস পান। তবে সবচেয়ে ভয়াবহ ঘটনা তখনও ঘটেনি। যখন বোমারু বিমানগুলো দক্ষিণ-পশ্চিমের দিকে এবং পরে পশ্চিমের দিকে মোড় নেয়, তখন সমন্বয়ের অভাবের কারণে কিছু গঠনযোদ্ধা বিমানের এসকর্ট ছাড়াই পড়ে যায়। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে GG-2-এর 6ষ্ঠ উইং, যারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল, মিউনিখের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত B-17 বিমানগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে 2টি ভূপাতিত করে। এদিকে 2 শতাধিকেরও বেশি বোমারু বিমান ওবারফাফেনহোফেন ও লুক্সবার্গে আক্রমণ চালাচ্ছিল।
একই সময়ে আরও পশ্চিম দিকে অক্সবুর্গের কাছে একটি তীব্র আকাশযুদ্ধ শুরু হয়, যাতে জিজি-3 এবং জিজি-2 বাহিনী অংশ নেয়। এই সংঘর্ষে অন্তত 8টি মার্কিন যোদ্ধা এবং 9টি বোমারু বিমান ধ্বংস হয়। যুদ্ধক্ষেত্রে ভোগান্তির পরেও দ্বিতীয় বোমারু ডিভিশন, যাদের পেছনে শক্তিশালী P-51 এসকর্ট ছিল, সফলভাবে তাদের মিশন সম্পন্ন করতে সক্ষম হয়। তবে সংঘর্ষ চলতে থাকে মেনগেনের পশ্চিম পর্যন্ত, যখন মিত্র বাহিনীর গঠনগুলো পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করে এবং পেছন দিক থেকে আরও যোদ্ধা বিমান এসে সহায়তা করে। কৌশলগত লক্ষ্যবস্তুর উপর সংঘর্ষ ও বোমাবর্ষণ দুপুর 2:30 পরে পর্যন্ত স্থায়ী হয়। জিজি-26-এর তৃতীয় উইং দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সংঘর্ষে বিশেষভাবে কার্যকরী ভূমিকা রাখে, 8টি বোমারু ও একটি যোদ্ধা বিমান ভূপাতিত করে, তবে তাদের একটিও পাইলট হতাহত হয়নি। এটি ছিল ওই দিনে জার্মান পক্ষের একমাত্র ইউনিট যা কোনো ক্ষতি ছাড়াই মিশন সম্পন্ন করে। জিজি-1 এর বিপরীতে তুলনামূলকভাবে কম সফল ছিল এবং তারা 15টি বিমান হারায়, যখন জিজি-3 আরও 9টি হারায়। মোট লুফটওয়াফে 47টি যোদ্ধা বিমান ধ্বংস করে, যদিও কেবল 21 জন পাইলট যুদ্ধে নিহত হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ছিল উল্লেখযোগ্য, 40টি বোমারু বিমান ধ্বংস হয়, যাদের মধ্যে 27টি পড়ে ওবারফাফেনহোফেন এলাকায়। এছাড়াও তারা হারায় 17টি যোদ্ধা বিমান, যেগুলো সবই ছিল P-51। তদ্ব্যতীত 257টি B-17 বিভিন্ন মাত্রার ক্ষতির শিকার হয় এবং অন্তত 12টি বোমারু বিমান গুরুতর ক্ষতির কারণে গ্রেট ব্রিটেনের দূরবর্তী বিমানঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়। ক্ষয়ক্ষতি সত্ত্বেও বোমাবর্ষণ ভয়াবহ ধ্বংস ডেকে আনে। ওবারফাফেনহোফেনে ডর্নিয়ার স্থাপনাগুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়, যেখানে 9টি ডি ও 335 বিমান ধ্বংস হয়। এরলিংয়ে 350তম বোমারু গ্রুপ বেসের 3টি প্রধান হ্যাঙ্গার ধ্বংস করতে সক্ষম হয়, যার ফলে ওই স্থাপনাটি 1 মাসেরও বেশি সময় অচল থাকে। অন্যদিকে অক্সবুর্গের কাছাকাছি গ্রিল বিমানঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার অপারেশনাল সক্ষমতার প্রায় 50% হারিয়ে যায়। এই আক্রমণে ঘাঁটির কমান্ডারের বাসভবনও আঘাতপ্রাপ্ত হয় এবং তার 4টি সন্তান নিহত হয়। এদিকে লেবার এলাকায় 8টি ব্যারাক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বোমার আঘাতে। জার্মান রেকর্ড অনুযায়ী স্থলভাগে 50টিরও বেশি বিমান ধ্বংস হয়, যেগুলোর বেশিরভাগ ছিল মাঝারি আকারের বোমারু। কিছু কারখানার উপর আঘাত সত্ত্বেও জার্মান শিল্প উৎপাদন স্থিতিশীলভাবে বজায় থাকে, শুধু ডি ও 335 ব্যতিক্রম, যার উৎপাদন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয় এই ধ্বংসের মাত্রার কারণে। মিত্র বাহিনীর কৌশলগত বোমাবর্ষণ নাজি জার্মানির উপর পরিচালিত হয়েছিল তাদের শিল্পক্ষমতা দুর্বল করা এবং জনসংখ্যার মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে। 1943 সালে হামবুর্গে অপারেশন গোমোররা থেকে শুরু করে 1945 সালে ড্রেসডেনের ধ্বংস পর্যন্ত জার্মানির প্রধান শহরগুলো ব্যাপক বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বার্লিন, নুরেমবার্গ এবং মিউনিখও এমন হামলার শিকার হয়, যেগুলো কারখানা, রেলপথ এবং আবাসিক এলাকা ধ্বংস করে দেয়। ধ্বংসযজ্ঞ সত্ত্বেও জার্মান যুদ্ধযন্ত্র শেষ যুদ্ধমাস পর্যন্ত চালু ছিল। অ্যান্টি এরোক্রাফট প্রতিরক্ষা বাহিনী প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করলেও মিত্র বাহিনীর আকাশে প্রাধান্য থাকায় এই হামলাগুলো ঠেকানো সম্ভব হয়নি। কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয় এবং লক্ষ লক্ষ মানুষ এই বোমাবর্ষণ অথবা এর পরিণতিতে, যেমন আশ্রয় ও রসদের অভাবে, মারা যায়। যদিও এই আক্রমণগুলো তৎক্ষণাৎ আত্মসমর্পণ আনতে ব্যর্থ হয়, তবুও এগুলো তৃতীয় রাইখের অবকাঠামো ভেঙে পড়ার এবং 1945 সালের মে মাসে জার্মানির পতনের অন্যতম কারণ হয়ে ওঠে। একই সঙ্গে এসব আক্রমণ যুদ্ধের ইতিহাসে এক ধ্বংসাত্মক চিহ্ন রেখে যায় এবং বেসামরিক জনগণের উপর বোমাবর্ষণের প্রভাব নিয়ে বিতর্কের সূত্রপাত করে।